গল্পের শুরুতে আমরা কিছু মেয়েকে দেখতে পাই যারা নৌকায় পার্টি করছিল, কিন্তু যখনই তারা বেরিয়ে এসে তাকাল, তারা আকাশে নর্দার্ন লাইট দেখতে পেল, যা খুবই অদ্ভুত ছিল কারণ এই দৃশ্য শুধুমাত্র ঠান্ডা দেশেই দেখা যেত। এতে কিছুটা ভীত হয়ে ক্লারা নামের একটি মেয়ে নৌকার কেবিনের ভেতরে এসেছিল যাতে সে উপকূলরক্ষীর সাথে কথা বলতে পারে। কিন্তু তারপর সে দেখতে পেল যে বাইরে তার বন্ধু হঠাৎ করেই মারা গেছে। এরপর আমরা দেখি জন নামের একজন লোক এবং তার কিছু বন্ধু একটি টেবিলে আরামে বসে তাস খেলছে। ঠিক তখনই হঠাৎ তাদের দরজায় টোকা পড়ে। আসলে ভিসেন্ট দরজায় টোকা দিলেন, যিনি তাদের জন্য মদ এনেছিলেন, যা তাদের পার্টির মজা দ্বিগুণ করে দিয়েছিল। কিছুক্ষণ পর হঠাৎ তাদের ঘরের বিদ্যুৎ চলে গেল, এবং এই বিদ্যুৎ বিভ্রাট কেবল তাদের শহরেই নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়ল। তারা কিছু বুঝতে পারার আগেই হঠাৎ আন্নার চোখ পড়ল ভিসেন্টের মৃতদেহের উপর, বাইরে মাটিতে পড়ে থাকা। জন এবং তার বন্ধুদের একটা কথা বলার সাথে সাথেই তারা সবাই হতবাক হয়ে গেল কারণ আকাশ থেকে ভিসেন্টের শরীরে তুষার পড়ছে, যা তাদের শহরের জন্য মোটেও সাধারণ বিষয় ছিল না, কারণ এটি একটি গরম দেশ এবং গ্রীষ্মকাল চলছিল। এই দৃশ্য দেখার পর তারা সবাই তাৎক্ষণিকভাবে বুঝতে পারল যে এটি কোনো সাধারণ তুষার নয়। আর তাই আন্না তৎক্ষণাৎ সেই ঘরের প্রতিটি ফাটল বন্ধ করে দিতে বললেন যাতে তুষার ঘরে প্রবেশ না করে। সবাই তৎক্ষণাৎ এই কাজটি শুরু করে দিল, কিন্তু রুশো এর জন্য প্রস্তুত ছিল না কারণ সেই সময় সে তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে চিন্তিত ছিল যারা বাড়িতে একা ছিল, এবং তাই তার বন্ধুদের বারবার অস্বীকৃতি সত্ত্বেও সে নিজেকে একটি জ্যাকেট দিয়ে ঢেকে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের ভেতরে থাকা সকলেই জানালা দিয়ে তাকে দেখছিল এবং প্রার্থনা করছিল যে সে যেন বেঁচে যায় এবং বাড়িতে পৌঁছায়, কিন্তু সে কয়েকশো মানুষের মতো মাটিতে লুটিয়ে পড়ল। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে গেল এবং তারা বুঝতে পারছিল না যে তারা কিভাবে তাদের বাড়িতে ফিরে যাবে। তারপর হঠাৎ দরজায় আবার টোকা পড়ল এবং যখন তারা দরজা খুলল, তখন একজন ডেলিভারি গার্ল সেখানে দাঁড়িয়েছিল এবং সে সেখানে আটকে ছিল কারণ তার বাইকটি নষ্ট হয়ে গিয়েছিল, এবং ভাগ্যক্রমে সে একটি জলরোধী চাদর দিয়ে নিজেকে ঢেকে রেখেছিল, যার কারণে তার জীবন রক্ষা পেয়েছে। এটা জানার সাথে সাথেই সবাই বেরিয়ে আসার পথ খুঁজতে শুরু করে, যার জন্য তারা প্রথমে গরাজে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে উপস্থিত সমস্ত যানবাহন নষ্ট হয়ে যায়। এরপর সবাই মিলে জনের জন্য একটি জলরোধী স্যুট তৈরি করে এবং তাকে একটি গ্যাস মাস্কও দেয়। এর পরেও যখন জন ঘর থেকে বেরিয়ে আসছিল, তখন সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল এবং ভাগ্যক্রমে জন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। এরপর তিনি তার বন্ধুদের যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার ইঙ্গিত দেন এবং সেই ভবনে চলে যান যেখানে তার প্রাক্তন স্ত্রীর মেয়ে উপস্থিত ছিল। এই বিষাক্ত তুষার জন সহ পুরো শহরকে গ্রাস করে ফেলেছিল, এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় জন হাজার হাজার মৃতদেহ দেখতে পান, এবং হঠাৎ তিনি কারও বাঁশির শব্দ শুনতে পান, এবং যখন তিনি পিছনে ফিরে তাকান, তখন তিনি একজন ইলেকট্রিশিয়ানকে একটি খুঁটিতে ঝুলতে দেখেন। তুষারপাতের সময় সে কাজ করছিল এবং এখন তার দেহ সেখানে আটকে আছে। সকাল হয়ে গেছে কিন্তু বাইরে তখনও একটানা তুষারপাত হচ্ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর আনা দেখতে পেল যে তার স্বামী সারা রাত ঘুমায়নি, এবং তাই সে তার জন্য চা বানাতে চাইল। এদিকে বাড়িতে জল নিয়ে তর্ক শুরু হয়ে গেল কারণ সকলেই ভয় পেয়েছিলেন যে জলে বিষ থাকতে পারে, এবং তাদের কাছে মাত্র কয়েকটি বোতল জল অবশিষ্ট ছিল। এখন তাদের পানি আনতে দোকানে যেতে হতো, এবং এর জন্য তাদের জনের জন্য অপেক্ষা করতে হতো। এখানে জন ক্রমাগত এগিয়ে যাচ্ছিল এবং তারপর তার চোখ পড়ল সামনে থেকে আসা আরেকজনের উপর। কিন্তু জন কোনো ঝুঁকি নিতে চাননি এবং তাই তিনি তার পথ পরিবর্তন করলেন। ইতিমধ্যে জোহনের সঙ্গীরা ভয় পেল যে ডাকাতরা এসে তাদের ডাকাতি করতে পারে। পরে জন একটি চলন্ত ট্রেন দেখতে পান যার চারপাশে হাজার হাজার মৃতদেহ পড়ে আছে। কিন্তু তারপর তার চোখ পড়ল ট্রেনের একটি বগির উপর যেখানে কিছু লোক তখনও বেঁচে ছিল। কিন্তু সেই সময় জন তাদের জন্য কিছুই করতে পারত না। আর তাই সে তৎক্ষণাৎ তাদের এক বোতল জল দিল এবং বলল যে আমি শীঘ্রই সাহায্য নিয়ে ফিরে আসব। ইতিমধ্যে ঘরের গ্যাসও ফুরিয়ে গিয়েছিল এবং সেই কারণেই সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। আর এরই মধ্যে আলফ্রেডো নিজের জন্য একটি মুখোশ তৈরি করলেন, যার সাহায্যে তিনি থানায় পৌঁছাতে পারলেন, যেখান থেকে সে আরও মাস্ক পেতে পারে। ইতিমধ্যে জন অবশেষে তার প্রাক্তন স্ত্রীর ভবনে পৌঁছায়, যেখানে সিঁড়িতে অনেক মৃতদেহ পড়ে আছে, এবং যারা কোনোভাবে বেঁচে গেছে তারা ঈশ্বরের কাছে এই তুষারপাত বন্ধ করার জন্য প্রার্থনা করছে। তাদের কেউই জনের দিকে মনোযোগ দিল না। কিন্তু যখন জন তার প্রাক্তন স্ত্রী এলেনার সাথে দেখা করে, তখন সে জনকে বলে যে তাদের মেয়ে ক্ল্যারেন্সের সাথে ছিল না,
এবং এখন তাদের একসাথে তাকে খুঁজে বের করতে হবে। যখন তারা এক ঘরে কথা বলছিল, অন্যদিকে এলেনার প্রতিবেশীরা জানতে আগ্রহী ছিল যে জন অবশেষে কিভাবে নিরাপদে এখানে পৌঁছেছে, আর তারা এটা তাদের নেতা চার্লিকে বলল। এদিকে জন ক্লারার বন্ধুদের ঠিকানা জানতে তার স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে ঘর থেকে বেরিয়ে আসার সাথে সাথেই সমস্ত প্রতিবেশী তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর চার্লি তৎক্ষণাৎ তার গ্যাস মাস্কটি চেয়ে নেয়, কিন্তু জন জানত যে যদি সে চার্লিকে মুখোশটি দেয় তাহলে সে আর কখনও তার মেয়েকে খুঁজে পাবে না, এবং সেই কারণেই জন তৎক্ষণাৎ তার বন্দুক বের করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এরপর সবাই এলেনা এবং জনকে মারধর শুরু করে। তাদের হাত থেকে বাঁচতে তারা একটি খালি বাড়িতে প্রবেশ করে, যেখানে জন এলেনাকে যে কোনো ধরনের জলরোধী উপাদান খুঁজে বের করতে বলে যাতে তারা তার জন্য একটি মুখোশ তৈরি করতে পারে। এখানে জন এবং এলেনা জিনিসপত্র খুঁজতে ব্যস্ত ছিল। অন্যদিকে চার্লি এবং তার সঙ্গীরা ক্রমাগত দরজা ভাঙার চেষ্টা করছিল, এবং শীঘ্রই জন বুঝতে পারল যে তার হাতে আর বেশি সময় নেই, এবং তাই সে তার মুখোশ এবং পোশাক এলেনাকে দিয়ে তাকে অবিলম্বে স্কুলের দিকে এগিয়ে যেতে বলল। ভেলেনা ঘর থেকে বেরিয়ে আসার সাথে সাথে চার্লি এবং তার সঙ্গীরাও দরজা ভেঙে ফেলল, এবং জন এত সহজে হাল ছাড়তে রাজি ছিল না, এবং সে তার মুখে একটি প্লাস্টিকের ব্যাগ জড়িয়ে জানালা থেকে লাফিয়ে পড়ল। জানো, আর তার ব্যাগে খুব বেশি অক্সিজেন ছিল না, এবং সেই কারণেই সে কয়েক সেকেন্ডের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর যখন সে চোখ খুলল, তখন সে এলেনা এবং তার বন্ধুদের সাথে একটি গাড়িতে ছিল। তার বন্ধুরা কোনোভাবে একটি গাড়ি এবং কিছু অক্সিজেন মাস্কের ব্যবস্থা করতে পেরেছিল, এবং সেই সময় তাদের কেউই আকাশ থেকে দুধ পড়ছে তা লক্ষ্য করেনি। এরপর তারা জন এবং আলিনাকে বাড়িতে ফিরিয়ে আনে যাতে তারা আরও পরিকল্পনা করতে পারে। কিন্তু জন গাড়িটি নিয়ে তার মেয়েকে খুঁজতে চেয়েছিলেন, যা আলফ্রেডো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তার মতে তাদের প্রথমে নিজেদের বাঁচানোর কথা ভাবা উচিত। কিন্তু তারপর তাদের দৃষ্টি পড়ল এক ব্যক্তির উপর যে টায়ারের দাগের মধ্য দিয়ে দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল, এবং এটি দেখে তারা তৎক্ষণাৎ তাকে জিজ্ঞাসাবাদ করতে নেমে গেল। আসলে ওই লোকটি একটি হার্ডওয়্যারের দোকানের মালিক ছিল। তিনি তাদের বললেন যে কাছাকাছি একটি শিবিরে আরও কিছু মানুষ আটকা পড়েছে যাদের জরুরি সাহায্যের প্রয়োজন। কিন্তু আলফ্রেডো তখনও তার অবস্থানে অনড় ছিলেন এবং সাহায্য করতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানান। কিন্তু যখন সে একজন হয়ে গেল, তখন সে তার সাথে কথা বলছিল। তারপর তার এক সঙ্গী সবাইকে ফাঁকি দিয়ে গাড়িটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত পথে তার দৃষ্টি আকাশে জমে থাকা মিষ্টি মেঘের দিকে আকৃষ্ট হয়, এবং এরই মধ্যে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এরপর জন এবং এলেনাও তাদের বন্ধুদের ছেড়ে তাদের মেয়ের খোঁজে বেরিয়ে পড়ে, এবং এর জন্য তাদের একটি গাড়ির প্রয়োজন হয়, এবং কোনোভাবে তারা একটি খুঁজে পায়। কিন্তু ভেতরে বসার সাথে সাথেই তারা দেখতে পেল ডাকাতদের গাড়ি পাশ দিয়ে যাচ্ছে। তাদের হাত থেকে নিজেদের বাঁচাতে তারা তৎক্ষণাৎ লুকিয়ে পড়ল। এবার জন এবং এলেনা বেঁচে গেলেন, কিন্তু শহর জুড়ে লুটপাট দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। এদিকে আশেপাশে লুটপাট দেখে আলফ্রেডো ভয় পেয়ে যাচ্ছিল। জন এলেনাকে সেক্রেটারির অফিস থেকে ক্লারার বন্ধুর ঠিকানা পেতে বললেন, যার বাড়িতে তিনি গিয়েছিলেন, এবং তিনি নিজেই একটি গাড়ি খুঁজতে শুরু করলেন। এদিকে বাড়িতে ডেলিভারি গার্লটি খুব হতাশ হয়ে পড়েছিল, এবং তাই তার মনোযোগ অন্যদিকে সরানোর জন্য আলফ্রেডো তাকে বাইরে নজর রাখার দায়িত্ব দেয় যখন সে নিজেই সুপারমার্কেট থেকে আরও জিনিসপত্র সংগ্রহ করতে বাইরে যায়। এখানে জন অবশেষে একটি গাড়ি পেল, এবং সে তাৎক্ষণিকভাবে এটি নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। ইতিমধ্যে আলিনা স্কুলে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল, এবং যখন সে এটি অনুসরণ করে স্কুলের রেস্তোরাঁয় পৌঁছাল, তখন সে দেখতে পেল যে একটি ছেলে সেখানে তালাবদ্ধ। কিছু দুষ্টু বাচ্চা তাকে সেখানে আটকে রেখেছিল। বরুণের দুষ্টুমির কারণে ছেলেটি আজ বেঁচে ছিল, এবং যখন জন তাকে বাইরে চলমান ঝামেলার কথা বলেছিল, তখন পাপলো প্রথমে তাকে বিশ্বাস করেনি, কিন্তু যখন সে বাইরে এসে তার বন্ধুদের মৃতদেহ দেখেছিল, তখন সে জনকে বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। অন্যদিকে আলফ্রেডো বুঝতে পেরেছিলেন যে জিনিসপত্র বারান্দায় রাখার আগে তাদের এটি পাহারা দেওয়ার জন্য একটি পথ তৈরি করতে হবে, অন্যথায় ডাকাতরা এটি লুট করতে খুব বেশি সময় নেবে না। এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা জিনিসপত্র সংগ্রহের জন্য একটি ফায়ার স্টেশনে গিয়েছিল, কিন্তু সেখানে তারা ম্যানিটো এবং তার কিছু বন্ধুর সাথে দেখা করে।
ম্যানিটো তাদের বললেন যে পুরো শহরকে বাঁচানোর জন্য তার একটি পরিকল্পনা আছে এবং এর জন্য আলফ্রেডোকে তার সাথে সহযোগিতা করতে হবে এবং কিছু লোককে তার বারুদের ব্যাগে করে আসতে দিতে হবে। ইতিমধ্যে জন এবং এলেনা তাদের মেয়ের বন্ধুর বাড়িতে পৌঁছায় এবং আসলে পাবলো তাদের সাথে মিথ্যা কথা বলেছিল এবং সে তাদের তার বাড়িতে নিয়ে আসে যাতে সে তার পরিবারের সাথে দেখা করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে তার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। এদিকে আলফ্রেডো আন্নাকে বানি টোয়ের পরিকল্পনা সম্পর্কে জানালেন, যার পরে আন্না বিশ্বাস করলেন যে এই ঝামেলা থেকে বেরিয়ে আসার জন্য তার অন্যদের সাথে হাত মেলানো উচিত কারণ তারা একা কিছুই করতে পারবে না। এরপর আলফ্রেডো বিভিন্ন দেশে তার বন্ধুদের কাছ থেকে জানতে পারেন যে এই বিষাক্ত তুষার কেবল তার শহরেই নয়, সারা বিশ্বে পড়ছে এবং পরিস্থিতি সর্বত্র একইভাবে খারাপ। এখানে এলিনা পাবলোকে তার সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে পাবলোর প্রচণ্ড জ্বর হয়ে যায় এবং তাই জন তাকে ওষুধ আনতে কেমিস্টের দোকানে নিয়ে যায়। তারপর এলিনা একজন মহিলাকে দেখতে পায় যিনি প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন এবং জনের বারবার অস্বীকৃতি সত্ত্বেও তিনি তাকে দোকানে ঢুকতে দেন, যা ছিল একটি বড় ভুল কারণ তিনি প্রবেশের কয়েক সেকেন্ড পরেই কিছু ডাকাতও দোকানে প্রবেশ করে এবং তারা জনের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয় এবং তাকে এবং এলিনাকে একটি ঘরে তালাবদ্ধ করে। কিছুক্ষণ পর ডাকাতরা চলে গেলে জন পাবলোকে দরজা খুলতে বলল। এদিকে আলফ্রেডো অনেক কষ্টে ছাদে উঠে অ্যান্টেনা সেট আপ করলেন, কিন্তু যখন তিনি নিচে নেমে মানচিত্রে কম্পাস ব্যবহার করার চেষ্টা করলেন তখন তিনি বুঝতে পারলেন যে কোনো কম্পাসই কাজ করছে না। এদিকে জন, এলেনা এবং পাবলো তখনও ভিকোকে খুঁজছিলেন। ঠিক তখনই তারা পথে একটি গাড়ি দেখতে পেলেন। কিন্তু যখন জন দেখল যে গাড়িটির কাছে একটি পরিবার আছে, তখন সে গাড়িটি ডাকাতির বিষয়ে তার মন পরিবর্তন করে। পথে জন আবার ট্রেনটির দিকে তাকাল যা সম্পূর্ণ খালি ছিল। এরপর জন এলেনা এবং পাওলোকে আলফ্রেডোর বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে সে জানতে পারে যে তার সমস্ত বন্ধুরা শহর ছেড়ে দ্বীপে যাওয়ার পরিকল্পনা করছে। আলফ্রেডো আরও বলেন যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যার অর্থ ছিল তাদের সকলের শেষ খুব কাছে এবং ক্লারা যদি এই বিষাক্ত বরফের কারণে মারা যায় তবে সে আরও ভাগ্যবান হবে। তার কণ্ঠস্বর শুনে জন খুব রেগে গেল এবং তাদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। অবশেষে তারা আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে এক তরুণ দম্পতি অবসর সময়ে কিছু সুন্দর মুহূর্ত ভাগাভাগি করছিল। ঠিক তখনই ছেলেটি তার গাড়িতে পেট্রোল ভরার সিদ্ধান্ত নেয় এবং এই সময় তার চোখ এমন কিছুর উপর পড়ল যা তাকে হতবাক করে দিল এবং পরের মুহূর্তে সেই অজানা জিনিসটি তাদের দুজনকেই হত্যা করল। এখানে জনের সব বন্ধুরা তাকে ছেড়ে যেতে প্রস্তুত ছিল যখন এলেনার মনে পড়ল যে তাদের ডাস্টবিনে একটি পুরানো ফোন ডায়েরি আছে যার মাধ্যমে তারা ক্লারার বন্ধুর ঠিকানা পেতে পারে। ইতিমধ্যে আলফ্রেডো কিছু জিনিসপত্র আনতে বাজারে গিয়েছিল এবং তারপর ডেলিভারি গার্লটি জানাল যে জন আবার তার মেয়ের খোঁজে বেরিয়েছে। তাই সেও তার বন্ধুর সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ সে এবং জন গত 4 বছর ধরে বন্ধু ছিল এবং আলফ্রেডো এই সময়ে তাকে একা ছেড়ে যেতে চায়নি। পথে আলফ্রেডো জনকে বলে যে সে দ্বীপে যেতে চায় কারণ এটিই একমাত্র জায়গা যেখানে তারা বেঁচে থাকতে পারে কারণ তার মতে পুরো পৃথিবী ধ্বংস হতে চলেছে। কিন্তু তারপর তার চোখ পড়ল একটি বোর্ডের নিচে পড়ে থাকা শত শত যানবাহনের উপর। আর যখনই তারা এর কাছাকাছি যেতে নেমে গেল, সেনাবাহিনীও সেখানে পৌঁছে গেল এবং তারা তাদের দুজনকেই সেখান থেকে অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিল এবং তারা দুজনেই এত সহজে হাল ছাড়তে রাজি ছিল না এবং তারা সেনাবাহিনীর যানবাহনগুলিকে তাড়া করার সিদ্ধান্ত নিল। কিন্তু কিছুক্ষণ সেনাবাহিনীকে ধাওয়া করার পর তারা দেখতে পেল যে সেনা সদস্যরা হঠাৎ কিছু একটার দিকে গুলি চালাচ্ছে, যা এড়াতে আলফ্রেডো দ্রুত গাড়িটি উল্টে দেওয়ার চেষ্টা করলেন। এই সবের কারণে তাদের গাড়িটি উল্টে যায়। পরের সেকেন্ডে অদ্ভুত দেখতে বড় পোকামাকড় সৈন্যদের আক্রমণ করে। তারপরে তারা জন এবং আলফ্রেডোর দিকে দ্রুত এগিয়ে যেতে শুরু করে, কিন্তু কোনোভাবে তারা দুজনেই পালিয়ে একটি নিরাপদ স্থানে পৌঁছে যায়। তারপরে তারা দুজনেই কিভাবে ফিরে যাবে তা ভাবছিল এবং তারপরে তাদের চোখ কাছে পড়ে থাকা একটি বন্দুকের উপর পড়ে। কিন্তু যখনই তারা সেই বন্দুকের সাহায্যে এগিয়ে যেতে শুরু করল, তখনই তারা দেখতে পেল যে পোকাটি একজন মানুষকে তার জালে জড়িয়ে টেনে নিয়ে যাচ্ছিল। এটি দেখার পর তারা দুজনেই খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে তাদের বন্দুক খুব একটা কাজে আসবে না। কিন্তু তা সত্ত্বেও জন পোকামাকড়টির উপর গুলি চালায়।
এরপর হঠাৎ করেই শত শত পোকামাকড় সেখানে আসতে শুরু করে এবং যখন জন এবং আলফ্রেডো তাদের হাত থেকে নিজেদের বাঁচাতে দৌড়াচ্ছিলেন, দুই অজ্ঞাত ব্যক্তি তাদের মুখোশ খুলে নিজেদের হিরো এবং মিকি হিসেবে পরিচয় দেয় এবং তারপর তারা জন এবং আলফ্রেডোকে তাদের ক্যাম্পে নিয়ে যায়, যেখানে আরও কিছু লোক উপস্থিত ছিল। দলের নেত্রী ছিলেন একজন মহিলা যিনি জানালা দিয়ে তাদের দুজনকে আকাশের চারপাশে মিষ্টি তোমার পাখি দেখালেন এবং তার মতে এই মিষ্টি তোমার পাখিগুলো সেই পোকামাকড়গুলোকে পৃথিবীতে নিয়ে আসছিল। আর যখনই আলফ্রেডো বুঝতে পারলেন যে এটি একটি ভিনগ্রহী আক্রমণ, তিনি তৎক্ষণাৎ তার স্ত্রীর কাছে ফিরে যাওয়ার কথা বলতে শুরু করলেন এবং মহিলাটি কোনোভাবে আলফ্রেডোকে দরজা খুলতে বাধা দিলেন। জানো, সেই রাতে তাদের কেউই ঘুমাতে পারেনি এবং এখন জন অনুভব করছে যে সে আর কখনও তার মেয়েকে দেখতে পাবে না। কিছুক্ষণ পর যখন সে বাইরে এলো, তখন সে বাইরে হাজার হাজার পোকামাকড় দাঁড়িয়ে থাকতে দেখল, যার পরে সে বুঝতে পারল যে তারা এখানে বেশিক্ষণ থাকতে পারবে না এবং তাই তারা অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিল। সবাই এর জন্য প্রস্তুতি নিল, কিন্তু একজন বৃদ্ধ লোক সেখানেই থেকে তার স্ত্রীর সাথে থাকার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ পর তারা সবাই রাতের অন্ধকারে লুকিয়ে গির্জা থেকে বেরিয়ে আসে এবং তারপর উল্টে যাওয়া বাসে ঢুকে পড়ে। ইতিমধ্যে কিছু লোক একটি দেয়ালের মধ্যে একটি সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা করছিল, যার মধ্য দিয়ে তারা অন্যদিকে পৌঁছাতে পারে। কিন্তু তারপর বাসের মধ্যে একটি মেয়ে কাঁদতে শুরু করে এবং তার কণ্ঠ পোকামাকড়দের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু তারা বাসে আক্রমণ করার আগেই বৃদ্ধ লোকটি গির্জার ঘণ্টা বাজিয়ে তাদের বিভ্রান্ত করে। এখানে জন এবং তার সঙ্গীরা সুড়ঙ্গের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, যখন গির্জায় বৃদ্ধ লোকটি তার স্ত্রীর সাথে শেষ সিগারেট টানছিলেন। তারপরে তাদের পরিকল্পনা ছিল অনেক এলিয়েন সহ গির্জাটি উড়িয়ে দেওয়ার। এখানে জন এবং তার সঙ্গীরা একটি গাড়ি খুঁজে পান এবং গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে তারা দূরে একটি গির্জা জ্বলতে দেখতে পান। কিছুক্ষণ পর জন এবং আলফ্রেডো তাদের নতুন সঙ্গীদের বিদায় জানিয়ে তাদের বন্ধুদের কাছে বাড়ি ফিরে গেল, যেখানে তারা ক্লারার ফিরে আসার সুসংবাদও পেল। এরপর সবাই দ্বীপে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু তারপর কিছু অজানা লোক তার বাড়িতে প্রবেশ করে এবং আলফ্রেডোকে একটি প্রস্তাব দেয়, যার অনুসারে তারা আলফ্রেডোকে তার বাড়ি এবং বাড়ির বিনিময়ে একটি মোটর বাড়ি দিতে প্রস্তুত ছিল, যার সাথে আলফ্রেডো রাজি হন। কিছুক্ষণ পর যখন তারা নদীতে পৌঁছাল, তখন তাদের দ্বীপে যাওয়ার স্বপ্ন ভেঙে গেল, কারণ ততক্ষণে নদীর সমস্ত জল শুকিয়ে গেছে এবং এখন তাদের একটি নতুন জায়গার ব্যবস্থা করতে হবে। কিছুক্ষণ পর তারা একটি শপিং মলে পৌঁছাল, যেখানে জন এবং আলফ্রেডো তাদের গির্জার বন্ধুদের সাথে দেখা করল। নইস এবং তিনি সকলকে তার সাথে আসার জন্য আমন্ত্রণ জানালেন যখন সবাই অনেকক্ষণ পর বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই ক্লারার হঠাৎ করেই খিঁচুনি শুরু হল, যা তার আগে কখনো হয়নি এবং সবাই বিশ্বাস করল যে এটি তার মাথায় আঘাতের কারণে হয়েছে। ইতিমধ্যে আলফ্রেডো ক্লারার তার নৌকায় যাওয়ার দৃঢ় প্রমাণ খুঁজে পেলেন, কিন্তু ক্লারার কিছুই মনে ছিল না। পরের দিন সকালে জন মানুষের চিৎকার শুনতে পেল। আসলে এখন তুষারপাত বন্ধ হয়ে গেছে এবং যে কেউ আরামে বাইরে যেতে পারছিল। সবাই খুব খুশি ছিল, কিন্তু তাদের এক বন্ধু লুকাস নিখোঁজ হয়ে গিয়েছিল এবং তারা যখন লুকাসকে খুঁজছিল, হঠাৎ কিছু লোক শপিং মলে আক্রমণ করে। তার বন্ধুদের বাঁচাতে জন ওই লোকদের একে একে হত্যা করতে শুরু করে। কিন্তু হঠাৎ লুকাস সেনাবাহিনী নিয়ে সেখানে পৌঁছে গেল এবং সে ঠিকমতো বলতে পারল না যে সে কিভাবে সেনাবাহিনীতে পৌঁছেছে। জন তার উপর সন্দেহ পোষণ করে, কিন্তু তা সত্ত্বেও সে সেনাবাহিনীর সাথে বেস ক্যাম্পে যেতে রাজি হয় এবং পথে তারা একটি নদীও দেখতে পায় যেখানে জল ফিরে এসেছিল। কিন্তু তারা জানত না যে শহরটি এখনও ভিনগ্রহী প্রাণীতে পরিপূর্ণ। এরপর তিনি সেনাবাহিনীর বেস ক্যাম্পে থাকতে শুরু করেন, যেখানে তাকে ভিনগ্রহীদের সাথে লড়াই করার প্রশিক্ষণও দেওয়া হয় এবং একদিন বেস কমান্ডার আলফ্রেডোকে একটি রেডিও মেরামত করার জন্য ডেকে পাঠান, যার মাধ্যমে তারা বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করতে পারে। অনেকক্ষণ পরেও জন এখনও সেই মহিলার কথা ভাবছিল যে শপিং মলে আক্রমণ করেছিল, কারণ সে তার সাথে আগে একবার দেখা করেছিল। সে একজন ভালো মানুষ ছিল যে তার বিবেকের তাড়নায় কখনোই এই ধরনের লোকদের উপর গুলি চালাত না। প্রতিদিন বেস ক্যাম্পে নতুন নতুন লোক আনা হতো এবং একদিন আলফ্রেডো তার পুরনো প্রতিবেশী রবার্তোকে দেখতে পেত, কিন্তু তার সাথে কথা বলতে যাওয়ার সাথে সাথেই রবার্তো খুব অদ্ভুত আচরণ করত। জন বলল যে তাদের সেই শিবির ছেড়ে দ্বীপে ফিরে যাওয়ার পরিকল্পনা করা উচিত, কিন্তু বাকি সবাই তার সাথে একমত ছিল না। সেই রাতেই দুজন অপরিচিত ব্যক্তি জনের সাথে দেখা করতে আসে এবং প্রস্তাব দেয় যে তাদের একসাথে বেস ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া উচিত এবং এর জন্য তারা একটি লোকাল ট্রেন হাইজ্যাক করতে যাচ্ছিল। কিন্তু কিছু করার আগে
জনকে প্রথমে আলফ্রেডোকে এটি করার জন্য রাজি করাতে হয়েছিল। পরের দিন সকালে পরিকল্পনা অনুযায়ী তারা সবাই বেস ক্যাম্প ত্যাগ করে এবং তারপর ট্র্যাকে থাকা একটি লোকাল ট্রেন ধরে বেস ক্যাম্প থেকে দূরে চলে যায়। সবাই খুব খুশি ছিল, কিন্তু তাদের শেষ যাত্রা পায়ে হেঁটেই করতে হয়েছিল, কারণ কেউ শহরের রেললাইন ধ্বংস করে দিয়েছে। শহরের সবকিছুই তার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছিল, এবং সেখানে সে অনেক লোকের সাথে দেখা করে যারা খুব অদ্ভুত আচরণ করছিল, এবং তারা একটি উঁচু ভবনে ওঠার সাথে সাথেই তাদের চোখ শহরের মাঝখানে জ্বলন্ত একটি নীল আলোর উপর পড়ে, যা তাদের কাছে কোনো বিপদের লক্ষণ বলে মনে হয়েছিল। জন কমান্ডারকে এটি তদন্ত করতে বলেছিলেন, কিন্তু কমান্ডার তা করতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানান, কারণ এটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। আচ্ছা, তাহলে সময় কাটানোর জন্য তারা সবাই তাস খেলতে শুরু করল, এবং এবার যখন লুকাস হারতে শুরু করল, তখন সে রাগে তার বন্ধুকে আক্রমণ করল। আলফ্রেডো তার আহত বন্ধুকে সাহায্য করেছিল, এবং একই সাথে হাজার হাজার জম্বিশ মানুষ তাদের আক্রমণ করেছিল। তাদের হাত থেকে বাঁচতে জন এবং আলফ্রেডো তাদের সঙ্গীদের সাথে একটি লোকাল ট্রেনে উঠে পড়েন, এবং পথে জন তার অন্যান্য সঙ্গীদের খুঁজে বের করার সিদ্ধান্ত নেন, এবং তিনি আলফ্রেডোর সাথে ট্রেন থেকে লাফ দেন। তারপরে তারা দুজনেই লুকিয়ে থাকা অবস্থায় একটি ঘাঁটিতে পৌঁছান, যা দেখতে হুবহু তাদের ঘাঁটির মতোই ছিল। এখানে হাজার হাজার মানুষ ভিনগ্রহীদের সাথে একসাথে কাজ করছিল। তারা সবাই মানুষের মতো নয়, জম্বিদের মতো আচরণ করছিল, এবং ক্লারাও তাদের একজন ছিল। এই সবের মাঝে জনের চোখ এলিয়েনদের নেতার উপর পড়ল, এবং তার থেকেই নীল আলো বের হচ্ছিল। এখন তারা দুজনেই ভাবছিল যে তারা কি এই বিপজ্জনক ঝামেলা থেকে মুক্তি পেতে পারবে। এর সাথে সাথে এই টিভি সিরিজের প্রথম সিজন শেষ হয়ে গেল। দ্বিতীয়টি এখনও আসেনি। এটি এলে আমরা এটি তৈরি করব। পরবর্তী ভিডিওতে দেখা হবে।